চলুন আজ ঘুরে আসি সেই জায়গা থেকে যেখানে লাল বেলে পাথরের বিশাল দেয়ালের ভিতরে লুকিয়ে আছে মুঘল সম্রাটদের ক্ষমতা, প্রেম আর ইতিহাসের গল্প। যখন দুর্গের বিশাল ফটক দিয়ে প্রবেশ করলাম, মনে হলো যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে এসে পৌঁছেছি। প্রতিটি পাথরের দেয়াল যেন এক একটি গল্প বলছে, যেখানে মিশে আছে ক্ষমতার লড়াই, ভালোবাসার প্রতীক এবং বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি। দুর্গের ভিতরে রয়েছে বিভিন্ন প্রাসাদ, দিওয়ানি আম, দিওয়ানি খাস, জাহাঙ্গীর মহল। এসব স্থানে বসে মুঘল সম্রাটরা তাদের রাজকীয় কাজ করতেন, সিদ্ধান্ত নিতেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। এই দুর্গের সৌন্দর্য শুধু স্থাপত্যেই নয়, এর ভিতরে থাকা সূক্ষ্ম কারুকার্য ও নকশাতেও লুকিয়ে আছে। মার্বেল পাথরের উপর খোদাই করা নকশা দেখলে চোখ জুড়িয়ে যায়, ভাষা হারিয়ে যায়। যমুনা নদীর তীরে অবস্থিত এই দুর্গটি যেন এক অদম্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, মুঘল সম্রাটদের ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে। এখানে লুকিয়ে আছে মুঘলদের উত্থান পতন, তাদের শিল্পকলা ও স্থাপত্যের এক অনবদ্য গল্প। হাওড়া থেকে 12303 পূর্বা এক্সপ্রেস ধরে আমরা চলে আসি টুনলা জংশনে। সেখান থেকে একটি অটোতে শেয়ারে চলে আসি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। ওখান থেকে একটি অটো নিয়ে চলে যাই ভোরের প্রথম আলোয় তাজমহল দেখার জন্য। ভোরের প্রথম আলোয় সাদা মার্বেল পাথরের তাজমহল যেন এক স্বপ্ন রাজ্য। সেই অপূর্ব সৃষ্টির নিদর্শন দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। ওখান থেকে মেট্রোতে 10 টাকা দিয়ে চলে আসি আগ্রা ফোর্ট দেখার জন্য। কেল্লায় ঢোকার ঠিক ডান সাইডেই এই টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনারা প্রথমে টিকিট করে নেবেন, আর যদি অনলাইনে করতে চান তারও ব্যবস্থা রয়েছে। সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হলো অমর সিং দরজা। অমর সিং রাঠোর ছিলেন সম্রাট শাহজাহানের মুখ্য সেনাপতি। তিনি শাহজাহানের মন্ত্রী সালামত খানকে 1644 সালে হত্যা করে এই 75 ফুট উঁচু কেল্লার দেয়াল ঘোড়ায় করে লাফিয়ে পালিয়ে যান। তারপর থেকে এই দরজার নাম হয় অমর সিং রাঠোর দরজা। আপনারা যদি গাইড নিতে চান নিতে পারেন, তবে একটু দরদাম করে নেবেন। যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা একটু ঢালু আছে, আর যে দাগ দাগ ডিজাইনগুলো দেখছেন এটা কিন্তু কোনো ডিজাইনের জন্য বানানো হয়নি, এগুলো ইচ্ছে করেই বানানো হয়েছিল। তখন যে ঘোড়া হাতি সবাই যেত, তারা যাতে পিছলে না যায় সেই কারণে এরকম বানানো। এই জায়গাটা দেখুন, এখানে একটু জোরে যদি আপনারা আওয়াজ করেন তাহলে এখানে ইকো হবে। এখানে এই রকম করার কারণ হলো শত্রুপক্ষ যখন এখানে আসতো ঘোড়ায় করে, ঘোড়ার খুরের আওয়াজে এখানে ইকো হতো, আর তখন সৈন্যরা সব জেনে যেত শত্রুপক্ষ আসছে। তখন সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন ওই দরজাটি থেকে বড় বড় পাথরের গোলা ঠেলে দেওয়া হতো।
আর যেহেতু এই জায়গাটা ঢালু, পাথরের গোলাগুলো নিচের দিকে গড়িয়ে আসতো, এর ফলে শত্রুপক্ষ পাথরের আঘাতে মারা যেত। আবার যদি কেউ গোলা থেকে বাঁচার জন্য সাইডে এসে দাঁড়িয়ে যেত, তখন এই জায়গাগুলো থেকে গরম জল এবং গরম তেল ঢেলে দেওয়া হতো। তখন আর কেউ সাইডে দাঁড়াতে পারতো না, ফলে মাঝখানে গেলে পাথরের গোলার আঘাতে মারা যেত। এবং পিছনের যে দরজাটি, সামনের দরজার থেকে যেহেতু ছোট, ওখানে পাথরের গোলাগুলো আটকে যেত, আর কেউ যদি বেঁচেও যেত পালাতে আর পারতো না। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটির নাম হলো নাহাবতখানা। ওই গেটটি দিয়ে আপনারা দুর্গে প্রবেশ করতে পারেন, বা ডান দিকে জাহাঙ্গীরের মহলটি আগে দেখে নিতে পারেন। এই কেল্লার ৭৫% রয়েছে সেনাবাহিনীর অধীনে এবং বাকি ২৫% পর্যটকদের জন্য প্রবেশের অনুমতি রয়েছে। এই যে পাত্রটি দেখছেন, এটি হলো সম্রাট জাহাঙ্গীরের স্নানের পাত্র। ছোটবেলায় তিনি এখানে স্নান করতেন। এই পাত্রটি সম্রাট আকবরের যে মহলটি ছিল, সেই মহলের ভেতরে ছিল। ভরতপুরের রাজা যখন এখানে আক্রমণ করেছিলেন, এই পাত্রটিকে বের করেছিলেন নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি, তাই এটি এখানে রেখে দিয়েই চলে যায়। এই পাত্রটিতে কিন্তু কোনো জয়ের নেই, একটি গোটা পাথর কেটে এটা বানানো হয়েছিল। ১৪৭৫ সালে রাজা বাদল সিংয়ের অধীনে ইটের তৈরি একটি সামরিক দুর্গ ছিল এটি। তখন তার নাম ছিল বাদলগড়। ১৫৬৫ সালে মুঘল সম্রাট আকবর এই দুর্গের নির্মাণ শুরু করেন এবং ১৫৭৩ সালে এটি সম্পন্ন করেন। এই দুর্গটি ছিল তাদের বাসভবন। এই দুর্গটি লাল বেলেপাথর দিয়ে নির্মিত। এই লাল বেলেপাথরগুলি আনা হয়েছিল রাজস্থানের বারোলি থেকে। এই যে জায়গাটি দেখছেন, এখানে ছিল সম্রাট আকবরের মহল। ভরতপুরের রাজা যখন কেল্লা আক্রমণ করেছিল, এই কেল্লাটি ভেঙে দিয়েছিল। এই জায়গাটা থেকে তাজমহলকে খুব সুন্দর দেখা যায়। এই জায়গায় ছিল আকবরের মহল। শত্রুপক্ষরা যখন আক্রমণ করেছিল, সব ভেঙে দিয়েছিল। এখন আর কিছুই নেই তেমন। এই পুরো চত্বরটাই ছিল আকবরের মহল, আর এর পাশেই রয়েছে জাহাঙ্গীরের মহল। এবার আমরা জাহাঙ্গীরের মহলটি দেখব। আকবরের মহল এবং জাহাঙ্গীরের মহল পাশাপাশি ছিল। আকবরের মহলটি এখন আর নেই, এখন এই জাহাঙ্গীরের মহলটি আমরা ঘুরব। জাহাঙ্গীরের মহলে প্রবেশ করলাম। এই জায়গাটি হলো রংমহল। এখানে নাচ গান আমোদ প্রমোদ এইসব হতো। এই কনস্ট্রাকশনটি জৈন স্থাপত্য শৈলীতে নির্মিত। আর উপরের যে ঘরগুলি দেখছেন, ওখানে রাজা রানীরা বসতেন। আর নিচের যে ছোট ছোট ঘরগুলো, ওখানে রানীর যে দাসীরা ছিল তারা বসতেন, আর এখানে যে গান বাজনা হতো সেগুলো উপভোগ করতেন।
যে ঘরগুলি দেখছেন, এখানে যারা গান বাজনা করতো তারা এখানে খাওয়া দাওয়া করতো, বিশ্রাম নিত। এই ঘরগুলো তাদের জন্য ছিল। এই যে ঘরগুলি, এগুলিতে খুব সুন্দর সুন্দর রঙিন পর্দা লাগানো থাকতো। এই ঘরটি ছিল লাইব্রেরি। বহু মূল্যবান বই রাখা থাকতো আর খুব সুন্দর পারসিক নকশা করা ছিল। এখানে যখন আক্রমণ হয় তারা তো সব মূল্যবান জিনিসগুলো লুট করে নিয়ে যায়, আর তার ফলে নকশাগুলো নষ্ট হয়ে যায়। তবে কিছু নকশা এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে এখনও। এই যে এই নকশাগুলো পারসিক নকশা। খাসমহলের সামনে এই বাগানটির নাম হলো আঙ্গুরি বাগ। সম্রাট জাহাঙ্গীরের পত্নী ছিলেন নূরজাহান। তিনি সেই সময় এখানে আঙুরের চাষ করেছিলেন। আর মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানে 37টি ঝর্ণার ছিল। আর সেখান থেকে সাধারণ জল বেরোতো না, গোলাপ জল বেরোতো। আর যমুনা নদী থেকে হাওয়া আসতো, আর সেই গোলাপের গন্ধে পুরো মহল ভরে যেত। সম্রাট শাহজাহানের 2 কন্যা ছিলেন যাদের বিয়ে হয়নি, রোশনারা এবং জাহানারা। বিয়ের সময় পালকিতে করে মেয়েদের যেহেতু নিয়ে যাওয়া হয়, আর তাদের তো বিয়ে হয়নি, পালকিতে করে তাদের নিয়েও যাওয়া হয়নি, তাই পালকির মতোই এখানে 2টি ঘর করে দিয়েছিলেন শাহজাহান তার 2 কন্যার জন্য। আর এখান থেকেও কিন্তু তাজমহলের অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায়। এই জায়গাটা দেখুন, প্রথমে যে সমান জায়গাটা দেখছেন ওখানে সেনাবাহিনীরা থাকতো, আর তারপর যে নিচু জায়গাটা ওখানে জল থাকতো আর তাতে কুমির রাখা থাকতো। আর তারপরে আবার যে উঁচু জায়গাটা ওখানে আরও সেনাবাহিনী থাকতো। আর তারপরে যে জায়গাটা ওখানে হিংস্র পশুদের ছেড়ে রাখা হতো। এই মহলের চারপাশে এই রকম পাহারা ছিল, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই প্রবেশ না করতে পারে। এই জানালাটা দেখুন, বাইরে থেকে দেখে মনে হচ্ছে বন্ধ আছে, কিন্তু ভেতর থেকে দেখলে বুঝতে পারবেন জানালার কিন্তু খোলা। এরকম বানানো হতো তখনকার সময় তাদের প্রাইভেসির জন্য। আর আরেকটি কারণ হচ্ছে এখান দিয়ে হাওয়াও আসতো। এই যে ঘরগুলো এখানে আছে, এগুলোকে ঠান্ডা ঘর বলা হয়। এখন এখানকার গাইডরা এই রুমগুলোকে এসি রুম বলে। এই ঘরের দেয়ালগুলো যেহেতু সব ফাঁপা, এই ঘরের একটি প্রান্তে যদি খুবই আস্তে কথা বলা হয়, অপর প্রান্তে দেয়ালে কান রাখলে শোনা যাবে। এই ঘরের দেওয়ালগুলো যদি একটু হাত দেন বুঝতে পারবেন দেওয়ালগুলো ফাঁপা। তখনকার সময় দেওয়ালের মধ্যে পাইপে করে জল দেওয়া হতো, আর ঘরগুলো ঠান্ডা থাকতো। সম্রাটদের যখন খুব গরম লাগতো এই ঘরগুলিতে এসে থাকতেন।
গেটটি হলো গজনি গেট। এই গেটটিকে এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। এই খাসমহলে তখনকার সময় চারিদিকে পর্দা লাগানো থাকতো। পুরো মহলটা পর্দা দিয়ে ঘেরা থাকতো, যাতে বাইরের কোনো লোক ভিতরের অংশ দেখতে না পায়। আর সেই পর্দাগুলোতেও অসম্ভব সুন্দর কারুকার্য ছিল। আর এখানে একটি হাতে টানা কাপড়ের যে পাখাগুলো হয় সেগুলো এখানে ছিল। এই মহলটির মধ্যে বিভিন্ন মূল্যবান রত্ন, সোনা দিয়ে সব কারুকার্য করা ছিল। আর এই জানালাগুলোতে যে মার্বেলগুলো রয়েছে, এখান থেকে খুব সামান্য আলো আসলেই ঘরটা আলোকিত হয়ে যেত আর ঝলমল করত। উপরের যে নকশাগুলো রয়েছে ওগুলোতে সব মূল্যবান রত্নগুলো বসানো ছিল, এখন আর সেগুলো কিছুই নেই। আপনাদের তো আগেই দেখালাম শাহজাহানের দুই কন্যা ছিল, রোশনারা এবং জাহানারা। রোশনারার মহলটি দেখিয়েছিলাম। এটি হলো জাহানারার মহল। আর এই মহলটিও কিন্তু একই রকম দেখতে, পালকির মতো। এই মহলটির নাম হলো মুসাম্মান বুর্জ। এই মহলটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। এর দেওয়ালে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশা, এবং সেই নকশায় বসানো রয়েছে বহু মূল্যবান রত্ন, যেমন জেড, জ্যাম্পার ইত্যাদি। 1658 থেকে 1666 8 বছর সম্রাট শাহজাহানকে তার পুত্র সম্রাট ঔরঙ্গজেব এখানে বন্দি করে রেখেছিলেন। এখানে যে জানালাগুলি আছে, এখান থেকে তিনি তখন তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। তার যখন বয়স হয়ে যায়, তার দৃষ্টিশক্তি কমে আসে, তখন তার মেয়েরা এখানে একটি আয়না লাগিয়ে দিয়েছিল। সেই আয়নাতে তাজমহলের প্রতিবিম্ব পড়ত। তিনি তখন এখানে সেই আয়নাতে তাজমহল দেখতেন। সম্রাট শাহজাহানের শেষ বয়সটি কেটেছিল খুবই বেদনাদায়কভাবে, খুবই কষ্টে। মুসাম্মান বুর্জের অপর প্রান্তে রয়েছে এই জায়গাটি। এই যে জায়গাটা, এখান থেকে জল আসতো, এখানে ওই জামা কাপড় কাচার মতো একটা জায়গা ছিল। সম্রাট শাহজাহানকে যখন বন্দি রাখা হয়েছিল, তার জন্য একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাওয়া হতো। সেটিই হলো মিনা মসজিদ। এই জায়গাটি হলো মিনা বাজার। তখনকার সময় মহিলারা বাইরে যেতে পারতেন না, তাই তাদের জন্য এখানে বাজার বসতো প্রতি শুক্রবার। এই যে সাদা ঘরগুলো দেখছেন, এখানে তখনকার সময় মুদ্রা ছাপানো হতো। আর এই যে জায়গাটা, এখানে সম্রাট শাহজাহান ও তার প্রিয় স্ত্রী মমতাজ মহল
দুজনে বসতেন। আর এখানে একটি অ্যাকোরিয়ামের মতো ছিল, তাতে রঙিন মাছ ছাড়া থাকতো আর রাজা রানী সেই মাছ ধরার কম্পিটিশন করতেন। এই পাথরটি হলো ব্ল্যাক অনিক্স। যখন ব্রিটিশরা এখানে আক্রমণ করে তখন গোলা লেগে একটি জায়গা ভেঙে যায়, আর দিওয়ানি খাসের ওইদিকে আরেকটি জায়গা আছে, ওখানেও গোলা লাগে। এই জায়গাটি হলো দিওয়ানি খাস। এই যে শ্বেতপাথরের বেদিটা করা আছে, এখানে সম্রাট শাহজাহান বসতেন আর তাজমহল দেখতেন। এই জায়গাটা তাজমহল দেখার জন্য খুবই সুন্দর একটি জায়গা। এখানে সম্রাটরা নির্দিষ্ট কিছু আমন্ত্রিত ব্যক্তি এবং কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতেন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় যেমন নীতি নির্ধারণ, চুক্তি এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলি এখানে আলোচনা করা হতো। আর এই জায়গাতেই ময়ূর সিংহাসন ও কোহিনূর হিরে ছিল। সম্রাট শাহজাহান শিল্পী বেবাদল খানের তত্ত্বাবধানে তখনকার সময়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয় করে বিশাল ও সুন্দর সিংহাসনটি নির্মাণ করান। সময় লেগেছিল ৭ বছর। সেটি ছিল সোনা ও রত্ন পাথরে মোড়া একটি বিলাসবহুল সিংহাসন। সিংহাসনটি এখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লি দখল করে সেই সময় সিংহাসনটি এবং তার সঙ্গে থাকা কোহিনূর হিরে সহ অন্যান্য রত্ন পারস্যে নিয়ে যায়। সিংহাসনটিতে যে রত্নগুলি ছিল সেগুলো নেওয়ার জন্য সিংহাসনটি ভেঙে ফেলা হয়। আর কোহিনূর হিরেটি পরবর্তীতে বিভিন্ন হাতবদল হওয়ার পর ব্রিটিশদের দখলে আসে। বর্তমানে সেটি ব্রিটিশ রাজপরিবারের সংগ্রহে রয়েছে। এই সিংহাসনটি ছিল পৃথিবীর সবথেকে দামি সিংহাসন। এখানে একটি মসজিদ আছে, নাগিনা মসজিদ। দুর্গে যেসব মহিলারা ছিল তাদের নামাজ পড়ার জন্য সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। এখানে আরেকটি মসজিদ আছে, মতি মসজিদ। এখানে সম্রাট ঔরঙ্গজেব তার নিজের নামাজ পাঠের জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন। এখানে মোট 3টি মসজিদ রয়েছে। উপরের যে জায়গাটি দেখছেন, মাঝখানে সম্রাট বসতেন আর দুপাশে রানী থাকতেন, সামনে এখানে মন্ত্রী থাকতেন, আর এই জায়গায় দোষীকে দাঁড় করানো হতো আর সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতেন বাইরে। এই জায়গাটি হলো দিওয়ানি আম। এখানে জনসাধারণের বিচার করা হতো। এই দিওয়ানি আম ছিল লাল পাথরে তৈরি। সম্রাট শাহজাহান কিছু কিছু জায়গায় শ্বেতপাথর বসিয়ে দিয়েছিলেন এই চত্বরে। এখানে একটি কুয়ো আছে। এই পুরো চত্বরে 2টো কুয়ো আছে। এই একটি কুয়ো, আরেকটি কুয়ো আছে আকবরের মহল যেখানে দেখিয়েছিলাম ওখানে। দরজাটির নাম হলো নহবত খানা। এই দরজাটি ব্যবহার করা হতো যখন সম্রাট কোনো যুদ্ধ জয় করে আসতেন তাকে স্বাগত জানানোর জন্য। তিনি যখন মাঝখানে এখানে এসে দাঁড়াতেন, দুই দিকে সানাই নাগাড়া এইসব বাজানো হতো। সেই আওয়াজ এখানে ইকো হতো আর মহলের সবাই জানতে পারতেন সম্রাট আসছেন, তাকে সবাই স্বাগত জানাতেন। আগ্রা ফোর্ট ঘুরতে আমাদের সময় লাগলো 2.5 থেকে 3 ঘন্টা। বেশ ভালো লাগলো। এবার যাব বেবি তাজ দেখতে, চলুন। আগ্রা ফোর্টের বাইরে থেকে একটি অটো নিয়ে নিলাম বেবি তাজ এবং মেহতাব গার্ডেন দেখার জন্য। অটোতে নিয়েছিল দুজনের 300 টাকা।
এই জায়গাটি হলো ইতমাদ-উদ-দৌলার সমাধি। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার মন্ত্রী ও শ্বশুর মির্জা গিয়াস বেগের জন্য এটি নির্মাণ করেন। মির্জা গিয়াস বেগ, যিনি পরে ইতমাদ-উদ-দৌলা নামে পরিচিত হন। এখানে মির্জা গিয়াস বেগ এবং তার স্ত্রী আসমাত বেগমের সমাধি রয়েছে। এনারা ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বাবা এবং মা। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের দাদুও ছিলেন মির্জা গিয়াস বেগ। সম্রাট আকবরের কাছে কাজ করার জন্য তিনি ইরান থেকে এখানে এসেছিলেন এবং নূরজাহানের সাথে জাহাঙ্গীরের বিবাহ হওয়ার পর তিনি হয়ে ওঠেন প্রধানমন্ত্রী, আর তাকে উপাধি দেওয়া হয় ইতমাদ-উদ-দৌলা। এর নির্মাণ কাজ শুরু হয় 1622 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1628 খ্রিস্টাব্দে। এটি সাদা মার্বেল ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সূক্ষ্ম পিয়েত্রাদুরা কারুকার্য করা হয়েছে, যা পরবর্তীতে তাজমহলকে অনুপ্রাণিত করে। এই ইতমাদ-উদ-দৌলাকে বেবি তাজ বলা হয়। তার কারণ হলো তাজমহলের মতো সাদা মার্বেল এবং পিয়েত্রাদুরা কারুকার্য এখানেও দেখা যায়, আর তাজমহলের তুলনায় এটি আকারে ছোট, তাই একে বেবি তাজ বলা হয়। এই যে জানালাগুলো রয়েছে, এটি কিন্তু একটি গোটা মার্বেল পাথর কেটে বানানো হয়েছে। এখানে এইরকম 12টি জানালার মতো রয়েছে। এর জন্য কিন্তু এই বেবি তাজকে বা ইতমাদ-উদ-দৌলাকে 12 দড়িও বলা হয়। এবার আমরা যাচ্ছি মেহতাব গার্ডেন দেখার জন্য। এখানে গাড়িতে পার্কিং নিয়েছিল আমাদের 50 টাকা। সালে সম্রাট বাবর এই মেহতাব বাগ তৈরি করেছিলেন। পরবর্তীকালে অন্যান্য মুঘল সম্রাটরা এই বাগানকে আরও সুন্দর করে সাজিয়ে তোলেন। এই বাগানটি পর্যটকদের কাছে অতি পরিচিত। তার একটি বিশেষ কারণ হলো তাজমহল যেখানে অবস্থিত, বাগানটি যমুনা নদীর ঠিক অপর প্রান্তে অবস্থিত। এই বাগান থেকেও তাজমহলকে কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যায়।
ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো ফতেপুর সিক্রি। ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।